আগের ক্লাসে আমরা নাউনের ক্লাসিফিকেশান জেনেছিলাম, সেখানে আমরা জেনেছিলাম নাউন 5 প্রকারের। আজকে আমরা নাউনকে গণনা করার ভিত্তিতে বা নাউনকে গোনার ভিত্তিতে 1 2 3 4 এইভাবে গোনার ভিত্তিতে নাউনকে কতভাবে ভাগ করা যায় সেটা আমরা জানব। গণনার ভিত্তিতে নাউনকে দুভাগে ভাগ করা যায়, এক হলো কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। তো এবার কাউন্টেবল নাউন কাকে বলে? কাউন্টেবল নাউন হলো সেই সমস্ত নাউন যার সংখ্যা গোনা যায়, অর্থাৎ যে সমস্ত নাউনগুলোকে 1 2 3 4 এইরকম করে গোনা যায় তাকে বলা হয় কাউন্টেবল নাউন। যেমন এক্সাম্পল কী হবে? যেমন ধরো ফ্লাওয়ার, বুক, পেন, রিভার, সিটি ইত্যাদি, এই সমস্ত নাউনগুলোকেই আমরা 1 2 করে গুনতে পারি। তো এই সমস্ত নাউনগুলো হলো কাউন্টেবল নাউন। এক্সেপশান আছে, এখানে একটা এক্সেপশান বা ব্যতিক্রম আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এক্সেপশানটা কি? স্টার বা তারা। এই স্টার বা তারা এই নাউনটা বললে আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে কি একে গোনা যায় না, মানে আকাশে তো অসংখ্য তারা, আমরা গুনবো কীভাবে? কিন্তু ইংরেজিতে এই স্টার হলো কাউন্টেবল নাউন, স্টারকে কাউন্টেবল নাউন হিসাবেই ধরা হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, কাউন্টেবল নাউনেরই সিঙ্গুলার এবং প্লুরাল করা যায়। যে নাউনটাকে গুনতে পারবো সেটারই তো আমরা এক বা একাধিক বিচার করতে পারবো। তো তাই জন্য কাউন্টেবল নাউনেরই সিঙ্গুলার এবং প্লুরাল করা যায়। আর আমরা জানি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে ম্যাক্সিমাম সময় কী হয়? এস যোগ করতে হয়। তো সেই জন্য স্টার ওয়ার্ডটার সাথে এস যোগ হয়, স্টার্স বলে ওয়ার্ডটা হয়। তো স্টার কাউন্টেবল নাউন হিসেবে ধরা হয় বলেই তার প্লুরাল নাম্বার করা যায়। তো মাথায় রাখতে হবে স্টার হলো কাউন্টেবল নাউন। নেক্সট, তাহলে আনকাউন্টেবল নাউন কাকে বলে? আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের উল্টো হবে। যে সমস্ত নাউনের সংখ্যা গণনা করা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। যেমন কী হবে? এক্সাম্পল, ওয়াটার, সল্ট, এয়ার, এগুলো আমরা কোনোটাই গুনতে পারি না। আবার অনেস্টি, বিউটি, এগুলোও আমরা কোনো দিন গুনতে পারি না। সততা, সুন্দরতা কীভাবে গুনবো? তো এইগুলো সব হচ্ছে আনকাউন্টেবল নাউন। এরও এক্সেপশান আছে। এর এক্সেপশান কি? এই মানি মানে টাকা। টাকা ওয়ার্ডটা আমাদের মনে হতে পারে, যেহেতু আমরা টাকাকে গুনতে পারি তো মনে হতে পারে টাকাটা কাউন্টেবল নাউন, কিন্তু ইংরেজিতে মানি হলো আসলে আনকাউন্টেবল নাউন। তাহলে দুটো এক্সেপশনাল কেস মনে রাখতে হবে। কাউন্টেবল নাউনের এক্সেপশান কি হচ্ছে? স্টারকে আনকাউন্টেবল মনে হলেও সেটা আসলে কাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউনের এক্সেপশান হচ্ছে মানিকে আনকাউন্টেবল নাউন হিসেবেই ধরা হয়। যদিও আমাদের মনে হতে পারে মানি হয়তো কাউন্টেবল, কিন্তু আসলে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার এই কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের কিছু রুলস রয়েছে। সেই রুলসগুলো কী আছে পরপর দেখে নেওয়া যাক। এগুলো মনে রাখতে হবে কোনটার পরে কি বসে। যেমন রুল নাম্বার 1 কী বলছে? মেনি মানে অনেক। এই মেনি ওয়ার্ডটার পরে সবসময় কাউন্টেবল নাউন বসবে। মেনি মানেও হয় অনেক, আবার মাছ মানেও হয় অনেক। কিন্তু আমাদের মনে রাখতে হবে মেনির পরে বসে কাউন্টেবল নাউন, আর মাছের পরে বসে আনকাউন্টেবল নাউন। মেনির পরে কাউন্টেবল, মাছের পরে আনকাউন্টেবল। কীরকম? এক্সাম্পল দেখা যাক। তার অনেক বই আছে। এই অনেকের পরে ওয়ার্ডটা দেখতে হবে বইটা কাউন্টেবল না আনকাউন্টেবল? তো বইটা যেহেতু কাউন্টেবল তাই জন্য এখানে অনেক ইংরেজি হবে মেনি। হি হ্যাজ মেনি বুকস। তো মেনির পরে কাউন্টেবল নাউন বসছে। সে অনেকগুলো কলম হারিয়েছে। অনেকগুলো কলমটা কাউন্টেবল, তাই জন্য এখানে অনেকগুলো ইংরেজি হবে মেনি। হি হ্যাজ লস্ট মেনি বুকস। বোঝা গেল? রুল নাম্বার 2 কী বলছে? মাছ মানেও অনেক। আমি বললাম মাছ ওয়ার্ডটার পরে আনকাউন্টেবল নাউন বসে। তাহলে যখন অনেক ওয়ার্ডটার পরে কোনো আনকাউন্টেবল নাউন লেখা থাকবে তখন অনেক ইংলিশ কী লিখবো? অনেক ইংলিশ লিখবো মাছ। যেমন এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল বলছে এই পুকুরে অনেক জল আছে। অনেক ওয়ার্ডের পরে দেখা আছে জল। তো জল আমরা জানি আনকাউন্টেবল নাউন, তাই জন্য এখানে অনেক ইংরেজি হবে মাছ। দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দিস পন্ড। ঠিক একইভাবে বলা হলো তার অনেক দয়া। অনেক কথাটার পরে আছে দয়াটা কি? আনকাউন্টেবল নাউন। দয়া ইংরেজি কাইন্ডনেস। তো দয়াকে কি আমরা গুনতে পারবো? আনকাউন্টেবল নাউন, তাই জন্য এখানে অনেক ইংরেজি হবে মাছ। হি হ্যাজ মাচ কাইন্ডনেস। বোঝা গেল? তো নেক্সট রুলের দিকে যাচ্ছি। রুল নাম্বার 3 কী বলছে? মোর বা মোস্ট, এই দুটোর পরে কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন দুটোই বসতে পারে। এটা কীভাবে মনে রাখবো সহজে? এই মোর বা মোস্ট ওয়ার্ড দুটো কোথা থেকে এসছে? এই মোর বা মোস্ট ওয়ার্ড দুটো হলো কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। এটা কম্পারেটিভ ডিগ্রি আর এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। কার কম্পারেটিভ ডিগ্রি, কার সুপারলেটিভ ডিগ্রি? ওই যে বললাম মেনি
মানে অনেক এবং মাছ মানে অনেক। এদেরই কম্পারেটিভ ডিগ্রি হলো মোর এবং এদেরই সুপারলেটিভ ডিগ্রি হলো মোস্ট। তাহলে মেনি আর মাছ এটা হলো পজিটিভ ডিগ্রি, POS, আর মোরটা হলো কম্পারেটিভ ডিগ্রি, মোস্টটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে মেনি এবং মাছ হলো পজিটিভ ডিগ্রি, এদের মানে হলো অনেক। আর তাহলে মোর মানে কী হবে? মোর মানে হলো তার থেকে বেশি, আর মোস্ট মানে সব থেকে বেশি। তো যেহেতু মেনি এবং মাছ উভয়েরই কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি একই, সেটা হচ্ছে মোর এবং মোস্ট, তাই জন্য ওই মোর এবং মোস্টের পরে কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন দুটোই বসে। আমরা 1 নম্বর 2 নম্বর নিয়মে কী শিখেছিলাম? মেনির পরে বসে কাউন্টেবল নাউন আর মাছের পরে বসে আনকাউন্টেবল নাউন। এদেরই যেহেতু সুপারলেটিভ ডিগ্রি দুটোই একই, মোর এবং মোস্ট, তাই জন্য মোর এবং মোস্টের পরে কাউন্টেবল আনকাউন্টেবল দুটোই বসতে পারে। তো সেটারই এক্সাম্পল কয়েকটা দেখে নেওয়া যাক। 1 নম্বর এক্সাম্পল বলছে আরও বেশি লবণ মেশাও। এই যে আরও বেশি, তাহলে ইংরেজি হচ্ছে মোর। লবণ এখানে দেখার দরকার নেই, কারণ মোরের পরে সুপারলেটিভও, মোরের পরে কাউন্টেবলও বসতে পারে, আনকাউন্টেবলও বসতে পারে, তাই জন্য ইংলিশটা কী হচ্ছে? মোর সল্ট ইজ নিডেড। নেক্সট, আরও বেশি লোক দরকার। আরও বেশি ইংরেজি মোর, তো মোরের পরে কাউন্টেবলও বসতে পারে, আনকাউন্টেবলও বসতে পারে। এখানে লোকটা কি? কাউন্টেবল, তাই জন্য মোর পিপল আর নিডেড, কোনো সমস্যা নেই। নেক্সট বলছে আমাদের গ্রামের বেশিরভাগ লোকই গরিব। এই যে বেশিরভাগ লোক, বেশিরভাগের পরে দেওয়া আছে কাউন্টেবল নাউন, তো বেশিরভাগ ইংরেজি হচ্ছে মোস্ট। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার ভিলেজ আর পুয়ার, এখানে পিপলটা হলো কাউন্টেবল। নেক্সট, অধিকাংশ তাপ অপচয় হয়ে গেছিলো। এই যে অধিকাংশের পরে বসছে তাপ, তাপটা আনকাউন্টেবল, হিট, তো বসতে পারে মোস্টের পরে কাউন্টেবলও বসতে পারে, আনকাউন্টেবলও বসতে পারে, তাই জন্য সেন্টেন্সটা হচ্ছে কি মোস্ট অফ দ্য হিট ওয়াজ ওয়েস্টেড। তো নেক্সট চলো রুল নাম্বার 4 কী বলছে দেখা যাক। রুল নাম্বার 4 বলছে ফিউ, FU, দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, এই জাতীয় মানে ফিউ সম্বন্ধীয় কোনো ওয়ার্ড থাকলেই তারপরে কাউন্টেবল নাউন বসবে। এবার এই ফিউ, FU, দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট প্রত্যেকটার মানে আলাদা। ফিউ মানে কি? ফিউ মানে নেই বললেই চলে, মানে প্রায় নেই, প্রায় নেই। FU মানে কম বা অল্প। দ্য ফিউ মানে অল্প, কিন্তু সেটাকে আরও নির্দিষ্ট করে বুঝিয়ে দিচ্ছে, অল্প যেটুকু আছে সেটুকুই। ভেরি ফিউ মানে খুব কম। ফিউয়ার মানে আরও কম। আর ফিউয়েস্ট মানে সব থেকে কম। সব থেকে কম। তো এই ফিউ, FU, দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট যাই থাকুক না, তারপরে কাউন্টেবল নাউন বসবে। নিয়মটা এটাই মনে রাখতে হবে। তো উদাহরণ দেখা যাক। উদাহরণ বলছে আমার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে। এই যে কোনো বন্ধু নেই বললেই চলে, প্রায় নেই, তখন কি হবে? তখন হবে ফিউ। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হিয়ার। ফিউ মানে প্রায় নেই বললেই চলে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হিয়ার। তবে সবসময় লক্ষ্য রাখতে হবে ফিউয়ের পরে কাউন্টেবল নাউন বসছে, বোঝা গেল? তারপরে কি বলছে? নেক্সট বলছে আমার এখানে অল্প কয়েকজন বন্ধু আছে অল্প কয়েকজন, তখন কি হবে? FU, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হিয়ার, FU ফ্রেন্ডস হিয়ার, বোঝা গেল? তারপরে বলছে আমার যে কয়েকজন বন্ধু আছে তারা সৎ। আমার খুব কম সংখ্যকই বন্ধু আছে, কিন্তু যে কয়েকজন আছে, আরও নির্দিষ্ট করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে, যে কয়জন আছে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে, তারা হলো সৎ। তখন ইংলিশটা কী হচ্ছে? দ্য ফিউ ফ্রেন্ডস, তখন বসছে দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ আর অনেস্ট। আমার যে কয়েকজন বন্ধু আছে তারা সবাই সৎ, আছে খুব অল্পই, কিন্তু যে কয়েকজন আছে তারা সৎ, তখন বসছে দ্য ফিউ। নেক্সট কী বলছে? নেক্সট বলছে ভারতের খুব কম শহরই দূষণমুক্ত। এই যে খুব কম ইংরেজি হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ সিটিজ অফ ইন্ডিয়া আর পলিউশন ফ্রি। নেক্সট বলছে তার কাছে আমার থেকে কম কলম আছে। এই যে কারোর থেকে কারোর কাছে কম, মানে দুটোর মধ্যে তুলনা হচ্ছে, তার থেকেও কম, তো সেইটা আমার থেকে কম, কারোর থেকে কম, এটা হচ্ছে ইংলিশ ফিউয়ার। হি হ্যাজ ফিউয়ার পেন্স, দুজনের মধ্যে তুলনা হচ্ছে, ফিউয়ার পেন্স দ্যান আই হ্যাভ, আমার কাছে যতগুলো আছে তার থেকে তার কাছে কম আছে, তখন হলো ফিউয়ার। এটা হলো কম্পারেটিভ ডিগ্রি, আর ফিউয়েস্টটা হলো সুপারলেটিভ ডিগ্রি। নেক্সট বলছে তার সব থেকে কম সংখ্যক কলম আছে। এই যে সব থেকে কম ইংরেজি হচ্ছে ফিউয়েস্ট। হি হ্যাজ দ্য ফিউয়েস্ট পেন্স, দ্য ফিউয়েস্ট, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, তাই জন্য হি হ্যাজ দ্য ফিউয়েস্ট পেন, বোঝা গেল? চলো তাহলে নেক্সট নিয়মে যাওয়া যাক। রুল নাম্বার 5। রুল নাম্বার 5 বলছে লিটিল মানে কম, লেস আরও কম, লিস্ট মানে সব থেকে কম। এটা পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে লিটিল, লেস বা লিস্ট যাই থাকুক না কেন, তারপরে সবসময় আনকাউন্টেবল নাউন বসবে। বা ঘুরিয়ে বললে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি কম ওয়ার্ডটা ইউজ করতে হয়, তখন লিটিল, লেস বা লিস্ট কোনো একটা ব্যবহার করতে হবে। উদাহরণ দেখা যাক। উদাহরণ বলছে
পাত্রে জল নেই বললেই চলে, মানে প্রায় নেই, খুব অল্প আছে। দেয়ার ইজ লিটিল ওয়াটার, লিটিল তারপরে দেখো আনকাউন্টেবল নাউন বসেছে, লিটিল ওয়াটার ইন দ্য পট। নেক্সট বলছে এই পাত্রে ওই পাত্রের চেয়ে কম জল আছে। দুটো পাত্রের মধ্যে তুলনা হচ্ছে, এই পাত্র আর একটা ওই পাত্র। তাহলে এই পাত্রে ওই পাত্রের চেয়ে কম জল আছে, কম জল মানে কোনো কিছুর থেকে কম, তখন হচ্ছে কি দেয়ার ইজ লেস ওয়াটার ইন দিস পট দ্যান ইন দ্যাট পট। লেসের পরে বসছে ওয়াটার, মানে আনকাউন্টেবল নাউন। নেক্সট উদাহরণ দেখা যাক, এই পাত্রে সব থেকে কম জল ধরে, সব থেকে কম, তখন হচ্ছে ইংলিশটা লিস্ট। তাহলে ট্রান্সলেশন করলে হবে দিস পট কন্টেন্টস দ্য লিস্ট ওয়াটার, দ্য লিস্ট তারপরে ওয়াটার আনকাউন্টেবল নাউন। তাহলে নিয়মটা হলো লিটিল, লেস বা লিস্ট, তারপরে সবসময় আনকাউন্টেবল নাউন বসবে। চলো তাহলে নেক্সট রুল নাম্বার 6। রুল নাম্বার 6 কী বলছে? রুল নাম্বার 6 বলছে এই সেভারেল ওয়ার্ডটার মানে হলো কতিপয় বা কিছু। এই কতিপয় বা সেভারেল ওয়ার্ডটার পরে সবসময় বসবে কাউন্টেবল নাউন। কীরকম এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো বলছে কতিপয় ছাত্রছাত্রী মানে কিছু ছাত্রছাত্রী ঠিকমতো পড়াশোনা করে, মানে সেভারেল স্টুডেন্টস স্টাডি রেগুলারলি। এই সেভারেল ওয়ার্ডটার পরে যে স্টুডেন্টস ওয়ার্ডটা বসছে দেখো কাউন্টেবল নাউন, তাহলে সেভারেলের পরে কাউন্টেবল নাউন বসবে। চলো আরও একটা উদাহরণ দেখা যাক। নেক্সট বলছে কতিপয় লোক, কতিপয় মানে সেভারেল, লোক মানে পিপল, তাহলে সেভারেল ওয়ার্ডটার পরে বসছে কাউন্টেবল নাউন। সেভারেল পিপল এই গন্ডগোলটা লাগিয়েছিল, কস্ট দিস কাউস, বোঝা গেল। তাহলে সেভারেল ওয়ার্ডটার পরে বসবে কাউন্টেবল নাউন। তো কিছু ইংরেজি আমরা আর কি জানি, কিছু ইংরেজি জানি সাম মানেও কিছু হয়। তো চলো রুল নাম্বার 7টা দেখা যাক। রুল নাম্বার 7 বলছে সাম মানেও কিছু বা সাম অফ মানেও কিছু। সাম বা সাম অফ এই দুটো নাউনের মানে এই দুটো ওয়ার্ডের পরে কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন দুটোই বসতে পারে। সাম বা সাম অফ এদের পরে কাউন্টেবল বা আনকাউন্টেবল দুরকম নাউনই বসতে পারে। কিন্তু রুল নাম্বার 6 পড়লাম সেভারেল ওয়ার্ডার পরে একমাত্র কাউন্টেবল নাউনই বসবে। তাহলে সাম বা সাম অফ দিয়ে কিছু এক্সাম্পল দেখা যাক। বলছে আমি কিছু জল চাই, তার ইংলিশটা কী হবে? আই ওয়ান্ট সাম ওয়াটার। দেখো সামের পরে বসছে আনকাউন্টেবল নাউন, ওয়াটার আনকাউন্টেবল নাউন। আবার সামের পরে কাউন্টেবল নাউনে বসতে পারে কীরকম? কিছু লোক এইরকম বলে, সাম পিপল সে সো। সামের পরে দেখো পিপল কাউন্টেবল নাউন, সাম পিপল সে সো, সামের পরে এখানে বসলো আনকাউন্টেবল নাউন, আবার এখানে বসছে কাউন্টেবল নাউন, দুটোই হয়। নেক্সট দেখো, নেক্সট বলছে তাদের মধ্যে কেউ কেউ গিয়েছিল, সাম অফ দেম, দেমটা কি? কাউন্টেবল নাউন, সাম অফের পরে বসছে কাউন্টেবল নাউন, সাম অফ দেম ওয়েন্ট। আবার সাম অফের পরে আনকাউন্টেবল নাউনও হয়, যেমন কি তুমি এই জলের কিছুটা পান করতে পারো, ইউ ক্যান ড্রিঙ্ক সাম অফ দ্য ওয়াটার, সাম অফের পরে বসলো ওয়াটার, ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আগেরটাতে বসলো সাম অফ দেম, দেমটা কাউন্টেবল, আবার এখানে সাম অফের পরে বসছে ওয়াটার, ওয়াটারটা আনকাউন্টেবল। তাহলে রুল নাম্বার 7 বলছে সাম বা সাম অফের পরে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দুটোই বসতে পারে। তো এই ছিল মোটামুটি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের রুল। এগুলো একটু ভালো করে পড়ে নিও এবং দরকার হলে এগুলো খাতায় লিখে নিও, কারণ এই নিয়মগুলো থেকে পরীক্ষা এরর কারেকশন হিসাবে কোশ্চেন আসতে পারে। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।